হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি টার্গেট ব্যাচ সিরিজের অতি গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য 30টি প্রশ্ন এবং তার সাথে যে সমস্ত রিলেটেড ইনফরমেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি আমাদের ক্লাসটি দেখতে থাকো। তার আগে বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা বাড়িতে বসেই কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি আনএকাডেমির যে সমস্ত ফ্রি ক্লাসগুলো আছে সেগুলোর অ্যাক্সেস পেতে চাও, তোমাদের একটা ইনভাইট কোড ইউজ করতে হবে এবং সেই ইনভাইট কোডটি হলো ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু। এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু কোডটি তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপে ইউজ করলেই কিন্তু তোমরা আনএকাডেমির যে সমস্ত ফ্রি ক্লাসগুলো আছে সেগুলোর অ্যাক্সেস কিন্তু তোমরা সাথে সাথেই পেয়ে যাবে এবং তোমরা তোমাদের যে প্রিপারেশনের বেসিক লেভেলটা সেটা কিন্তু তোমরা বাড়িতে বসে শুরু করে দিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের মক টেস্ট। তো আজকের মক টেস্টের প্রথম কোশ্চেন হলো, রবি কীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? অর্থাৎ রবি কীর্তি যে আইহোল প্রশস্তি ছিল সেখান থেকে কোন রাজার কৃতিত্বের কথা জানা গিয়েছিল? তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে রবি কীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে যে রাজার কৃতিত্বের কথা জানা যায় তিনি ছিলেন দ্বিতীয় পুলকেশী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্বের কথা কিন্তু জানা গিয়েছিল এবং দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। এবং এই যে চালুক্য বংশ, তার রাজধানী ছিল বাতাপি, যেটা বর্তমানে বাদামি নামে পরিচিত এবং এটি কর্ণাটকে অবস্থিত। এবং এই যে বাতাপির যে চালুক্য বংশ, এই চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন প্রথম পুলকেশী। তোমরা অবশ্যই এগুলো একটু মনে রাখবে। এবং তার সাথে এই যে তৃতীয় গোবিন্দ যিনি ছিলেন আমাদের যে রাষ্ট্রকূট বংশ, সেই রাষ্ট্রকূট বংশের একজন উল্লেখযোগ্য রাজা। প্রথম মহেন্দ্র বর্মন ছিলেন পল্লব বংশের একজন সম্রাট এবং প্রথম রাজেন্দ্র চোল দেব যিনি ছিলেন চোল বংশের একজন গুরুত্বপূর্ণ রাজা। নেক্সট কোশ্চেন, তহকিক ই হিন্দ এই বইটি কার রচনা? বদাউনি, আমির খসরু, আল বিরুনি, আবুল ফজল। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, তহকিক ই হিন্দ এই বইটি কিন্তু রচনা করেছিলেন অল বিরুনি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ তহকিক ই হিন্দ বইটি অল বিরুনির রচনা করা এবং অল বিরুনি ছিলেন গজনী সুলতান মাহমুদের সমসাময়িক কিন্তু তিনি ছিলেন। এবং বাকি যে সমস্তগুলি আছে বাদাউনি এবং আবুল ফজল, এনারা দুজনেই কিন্তু আকবরের রাজসভায় উপস্থিত ছিলেন। এবং আমির খসরু ইনি ছিলেন সুলতানি যুগের যে আমাদের একজন উল্লেখযোগ্য সম্রাট আলাউদ্দিন খলজির সভাকবি কিন্তু ছিলেন আমির খসরু। এবং এই যে তহকিক ই হিন্দ এটি রচনা করেছিলেন অল বিরুনি। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা কার সময় ভারতবর্ষে এসেছিলেন? তো তোমরা যারা অ্যান্সারগুলো পারবে প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে একটু সঠিক উত্তরটি জানানোর চেষ্টা করো, তারপর আমি তোমাদের সামনে অ্যান্সারটা এক্সপ্লেন করে দেবো। তো এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইবন বতুতা যে সম্রাটের সময় ভারতে এসেছিলেন তিনি ছিলেন অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন এবং মোহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লির সুলতানি বংশের যে তুগলক ডায়নেস্টি, সেই তুগলক ডায়নেস্টির একজন উল্লেখযোগ্য রাজা ছিলেন এবং তার সময়কালটা ছিল 1325 খ্রিস্টাব্দ থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই সময় অর্থাৎ 1334 খ্রিস্টাব্দে কিন্তু ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে এসে তিনি ভারতবর্ষের যে সমস্ত বৈশিষ্ট্য বা তার যে অনুভূতি সেটা তিনি একটি গ্রন্থে লিপিবদ্ধ করে গিয়েছিলেন। সেই গ্রন্থটির নাম হলো কিতাব উল রেহলা। কিতাব উল রেহলাতে কিন্তু তিনি সমস্ত তার এক্সপিরিয়েন্সগুলো কিন্তু তিনি লিখে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, খাজুরাহের মন্দিরগুলি কোন রাজাদের কীর্তি? চোল, চালুক্য, চান্দেলা নাকি চের? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, খাজুরাহের যে মন্দিরগুলো রয়েছে সেগুলো কিন্তু চান্দেলাদের কীর্তি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ চান্দেলা রাজারাই কিন্তু খাজুরাহের যে মন্দিরগুলো সেগুলো নির্মাণ করেছিল এবং চান্দেলাদের যে ইনিশিয়াল ক্যাপিটাল সেটা কিন্তু ছিল খাজুরাহোয়। এবং চান্দেলা যে রাজবংশ, সেই রাজবংশটির প্রতিষ্ঠা করেছিলেন নান্নুক। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, নান্নুক ছিলেন চান্দেলা বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, নিচের উল্লিখিত কোন রাজ্যটির পাকিস্তানের সাথে কোনো সীমানা নেই? গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান। তাহলে এখানের এই 4টি রাজ্যের মধ্যে যে রাজ্যটির সাথে পাকিস্তানের কোনো সীমানা নেই সেই রাজ্যটি কোনটি? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, নিম্নলিখিত এই 4টি রাজ্যের মধ্যে যদি আমরা দেখি, যদি আমরা একটা ম্যাপটা একটু ক্লিয়ারলি দেখি তাহলে আমরা দেখতে পাবো এই হচ্ছে পাকিস্তান এবং এই যে পাকিস্তান এর সাথে কিন্তু রাজস্থানের বর্ডার রয়েছে, পাঞ্জাবেরও বর্ডার রয়েছে এবং যেটা গুজরাটের তারও বর্ডার রয়েছে। সুতরাং হরিয়ানা যে রাজ্যটি, হরিয়ানার সাথে কিন্তু পাকিস্তানের কোনো বর্ডার নেই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে হরিয়ানা।
হরিয়ানা হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। হরিয়ানার সাথে পাকিস্তানের কোনো সীমানা কিন্তু নেই। নেক্সট কোশ্চেন, রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় জল কোথা থেকে সংগ্রহ করা হয়? অর্থাৎ রাউরকেল্লা যে স্টিল প্ল্যান্ট রয়েছে সেই স্টিল প্ল্যান্টের জন্য যে জলটা প্রয়োজন হয় সেটা কোন নদী থেকে নেওয়া হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রাহ্মণী। অর্থাৎ রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের জন্য যে প্রয়োজনীয় জল সেটা কিন্তু আমরা ব্রাহ্মণী নদী থেকে কালেক্ট করি। এবং এই রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট এটি ইন্ডিয়ান স্টেট অফ ওড়িশাতে অবস্থিত। ইন্ডিয়ান স্টেট অফ ওড়িশাতে এই রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটি অবস্থিত। এবং এই যে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট এটার জন্য যে প্রয়োজনীয় জল সেটা ব্রাহ্মণী নদী থেকে আমরা কিন্তু সংগ্রহ করে থাকি। নেক্সট কোশ্চেন, কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত সেচ ক্যানেলগুলো আছে সেই সেচ ক্যানেল বা ইরিগেশন ক্যানেলগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম ইরিগেশন ক্যানেল কোনটি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্দিরা খাল। অর্থাৎ ইন্দিরা গান্ধী ক্যানেল বা ইন্দিরা খালে কিন্তু ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম সেচ খাল, এবং এটি রাজস্থান ক্যানেল এবং হেরিকা ব্যারেজ নামেও কিন্তু পরিচিত। রাজস্থান ক্যানেলও এটাকে বলা হয় এবং এটি হেরিকা ব্যারেজ নামেও কিন্তু পরিচিত। এক্ষেত্রে তোমরা মনে রাখবে পাঞ্জাবে পাঞ্জাবে শত সিন্ধু নদীর যে দুটি উপনদী, যেটা হচ্ছে একটা হচ্ছে শতদ্রু এবং একটা হচ্ছে বিপাশা, এই শতদ্রু এবং বিপাশা নদী একসাথে মিশে পাঞ্জাবে একটা হেরিকা ব্যারেজ তৈরি হয়েছে, এবং এই হেরিকা ব্যারেজটাই কিন্তু ইন্দিরা গান্ধী ক্যানেল নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, জওহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব নাকি মধ্যপ্রদেশ? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, জওহর সাগর বাঁধ যেটি রয়েছে সেটি কিন্তু ইন্ডিয়ান স্টেট অফ রাজস্থানে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা এক্ষেত্রে মনে রাখবো যে এইগুলি হচ্ছে একটা চম্বল ভ্যালি প্রজেক্টের একটি পার্ট, চম্বল ভ্যালি প্রজেক্ট, এবং চম্বল ভ্যালির ওপর বা চম্বল নদীর ওপর তিনটি বাঁধ অবস্থিত। তাদের মধ্যে একটি হচ্ছে জওহর সাগর বাঁধ যেটি রাজস্থানে অবস্থিত, এবং আরেকটি হচ্ছে রানা প্রতাপ সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর, এবং এটিও রাজস্থানে অবস্থিত। এবং যেটি আরেকটি রয়েছে সেটা হচ্ছে গান্ধী সাগর ড্যাম। এই গান্ধী সাগর ড্যামটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে চম্বল নদীর উপর অবস্থিত তিনটি ড্যাম হলো জওহর সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম এবং গান্ধী সাগর ড্যাম। তাদের মধ্যে জওহর সাগর এবং রানা প্রতাপ সাগর রাজস্থানে অবস্থিত, এবং গান্ধী সাগর যেটি সেটি মধ্যপ্রদেশে অবস্থিত। তোমরা অবশ্যই এটা কিন্তু একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত? তোমরা যারা অ্যান্সারটা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানানোর চেষ্টা করো, এবং ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, কারণ প্রত্যেকটা কোশ্চেনকেই আমরা ডিটেলসে আলোচনা করব। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক হয়ে যাবে অপশন সি, -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি, এটাই হলো নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক। এবং নাইট্রোজেনের যদি আমরা পারমাণবিক সংখ্যা দেখি তাহলে সেটি হচ্ছে 7, পারমাণবিক যদি ভর দেখি তাহলে সেটা হচ্ছে 14, এবং নাইট্রোজেনের যেটা গলনাঙ্ক যদি দেখি সেটা হচ্ছে -210 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এর যে স্ফুটনাঙ্ক সেটা হয়ে যাবে -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, সিউডোপোডিয়া কি? সিউডোপোডিয়া হচ্ছে এখানের মধ্যে যেটা চারটা অপশন রয়েছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে সিউডোপোডিয়ার যে চারটি অংশ রয়েছে সেই সিউডোপোডিয়ার যে চারটি অংশ, চারটি অপশনের মধ্যে সিউডোপোডিয়ার যেটি অ্যান্সার হয়ে যাবে আমাদের কারেক্ট সেটা হচ্ছে এটি হয়ে যাবে অ্যামিবার গমনাঙ্গ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিউডোপোডিয়া তাহলে হয়ে যাবে অপশন বি, অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে সিউডোপোডিয়া। নেক্সট কোশ্চেন, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? অর্থাৎ আমরা যদি একটা জলের তড়িৎ বিশ্লেষণ করি অর্থাৎ ইলেকট্রোলিসিস অফ ওয়াটার, সেক্ষেত্রে অ্যানোডে আমাদের কি উৎপন্ন হবে? তো এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, জলের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে অ্যানোডে যদি উৎপন্ন হয় সেটি হয় অক্সিজেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কিন্তু অক্সিজেনের উৎপত্তি হয়। এবং তোমরা এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, জলের তড়িৎ বিশ্লেষণ করার ফলে ক্যাথোডে কিন্তু যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাসের কিন্তু উৎপত্তি হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন উপাদানটিকে উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্টস হিসেবে বিবেচনা করা হয়? অর্থাৎ এখানের যে চারটি উপাদান রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্ক, এই চারটির মধ্যে যে উপাদানটি উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্টস নামে পরিচিত সেটি কোনটি? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অর্থাৎ এই চারটে নিউট্রিয়েন্টসের মধ্যে জিঙ্ক যেটা সেটা মাইক্রোনিউট্রিয়েন্টস নামে পরিচিত। তোমরা এক্ষেত্রে মনে রাখবে উদ্ভিদের যে সমস্ত উপাদানগুলি প্রয়োজন হয় সেগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর বাকিগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো সেগুলোই বলা হয় যেগুলি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, যেমন ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলি উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে কিন্তু
প্রয়োজন হয়, তার জন্য এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস নামে পরিচিত। এবং বাকি যেগুলো রয়েছে তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্টস বলা হয়, অর্থাৎ এগুলিকে ট্রেস এলিমেন্টও কিন্তু বলা হয়, ট্রেস এলিমেন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্টস। এগুলি কিন্তু খুব কম পরিমাণে প্রয়োজন হয়, তাদের মধ্যে যেমন একটি হলো জিঙ্ক। নেক্সট কোশ্চেন, 2020 সালের সেপ্টেম্বরে প্রকাশিত গ্লোবাল ইনোভেশন সূচক বা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতবর্ষের র্যাঙ্ক কত? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, 2020 সালে যে সেপ্টেম্বরে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স যেটা রিলিজ হয়েছে, সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু অপশন বি 48, অর্থাৎ 48 কিন্তু সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে। এবং তোমরা এক্ষেত্রে মনে রাখবে 2019 সালে ভারতবর্ষের র্যাঙ্ক ছিল 52, এবং সেটা 2020 সালে হয়েছে 48, অর্থাৎ 4 ঘর এটি কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে। এবং এই সর্বপ্রথম টপ 50-র মধ্যে কিন্তু ভারতবর্ষ অবস্থিত রয়েছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে। নেক্সট কোশ্চেন, 2020 সালের সেপ্টেম্বরে নিম্নলিখিতগুলির মধ্যে কে 5 স্টার ভিলেজ নামে একটি প্রকল্প চালু করেছে? অর্থাৎ এই 4টি যেগুলি রয়েছে তাদের মধ্যে 5 স্টার ভিলেজ প্রজেক্ট বা 5 স্টার ভিলেজ প্রকল্পটি কে শুরু করেছে? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 2020 সালের সেপ্টেম্বরে 5 স্টার ভিলেজ নামে একটি প্রকল্প কিন্তু চালু করেছে আমাদের যে ভারতবর্ষের ডাক বিভাগ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্ট। ডিপার্টমেন্ট অফ পোস্টই কিন্তু 5 স্টার ভিলেজ নামে প্রকল্পটি চালু করেছে, এবং মেনলি যেটা আমাদের রুরাল এরিয়াগুলো যেগুলো রয়েছে সেখানে সমস্ত পোস্টাল সার্ভিসগুলিকে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই 5 স্টার ভিলেজ প্রকল্পটি চালু হয়েছে। এবং এই জন্য একটা নতুন কর্মসংস্থান দেওয়া হয়েছে, যেটা পরিচিত গ্রামীণ ডাক সেবক। গ্রামীণ ডাক সেবক নামে একটি নতুন পোস্টের কিন্তু সূচনা করা হয়েছে এই 5 স্টার ভিলেজ প্রকল্পের অধীনে। নেক্সট কোশ্চেন, তার আগে আমরা বলে রাখি, তোমরা যদি আনএকাডেমি অ্যাপের মাধ্যমে তোমরা 2021-এর WBCS প্রিলিমস এক্সামের প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর রয়েছে। তোমাদের জন্য একটা স্পেশাল 75 দিনের একটা ক্র্যাশ কোর্স শুরু করেছে আনএকাডেমি অ্যাপ, যেটা শুরু হচ্ছে 12ই জানুয়ারি থেকে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই 12ই জানুয়ারি থেকে এই প্যাকটা তোমরা যদি নিতে চাও, অবশ্যই আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, এবং সেখান থেকে তোমরা কিন্তু WBCS 2021 প্রিলিমের প্রিপারেশন শুরু করতে পারো। এছাড়াও এই কোর্সটা ছাড়াও 2021 সালের যে WBCS প্রিলিমস, সেটাকে টার্গেট রেখেই কিন্তু একটা স্পেশাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং MCQ ব্যাচও কিন্তু শুরু হয়েছে, এবং এই ব্যাচটি কিন্তু শুরু হবে 13ই জানুয়ারি থেকে। সুতরাং তোমরা যদি এই ব্যাচটিতে অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই কিন্তু তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নেবে। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। এবং তোমরা যদি এক্ষেত্রেও আমাদের যে কোড গাইডেন্স গুরু, ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু ইনভাইট কোডটি ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা যে রেট থাকবে তার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন নেওয়ার আগে আমাদের যে স্পেশাল রেফারেল কোড গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারের, সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ইউজ করবে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেনে। তো আমাদের পরের কোশ্চেনটি আছে, সদ্য চালু হওয়া 500 টাকার নোটের আকার কত? অর্থাৎ সদ্য চালু হওয়া যে 500 টাকার নোট রিলিজ হয়েছে, তার আকার অর্থাৎ তার ডাইমেনশনটা কত, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ কত? তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে সদ্য চালু হওয়া 500 টাকার নোটের আকার কিন্তু অপশন এ 150x66 মিলিমিটার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা এক্ষেত্রে মনে রাখবে 500 টাকার যে নোট সম্পত্তি রয়েছে তার যে কালার, সেটা হচ্ছে ডার্ক গ্রে ইন কালার সেটা, এবং তার যে মোটিভ অর্থাৎ সেটাতে যে চিহ্নটি রয়েছে সেটা হচ্ছে রেড ফোর্ট। 500 টাকার নোটে কিন্তু রেড ফোর্টের চিহ্ন বা মোটিভ রয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন জলজ প্রাণীর মধ্যে কোনো গিল নেই? অক্টোপাস, স্কুইড, ক্লাউনফিশ নাকি হোয়েল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নিম্নলিখিত এই যে 4টি জলজ প্রাণী রয়েছে তাদের মধ্যে যার মধ্যে কোনো গিল নেই, সেটি হয়ে যাবে হোয়েল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়েলের মধ্যে কিন্তু কোনো গিল নেই, অর্থাৎ এই যে হোয়েলের মধ্যে যে গিল নেই সেটা কিন্তু তার যথেষ্ট কারণ আছে, এবং এই যে গিল সেটা কিন্তু হচ্ছে একটি শ্বসন যন্ত্র, ঠিক আছে, যেটা জলজ প্রাণীদের শ্বাসকার্যে সহায়তা করে। তো এক্ষেত্রে আমরা কিছু কিছু প্রাণী এবং তাদের যে শ্বসন অঙ্গ বা রেসপিরেটরি অর্গান একটু দেখে নেব। যেমন আর্থওয়ামের রেসপিরেটরি অর্গান হয়ে যাবে স্কিন, হোয়েলের রেসপিরেটরি অর্গান হয়ে যাবে লাংস, স্করপিয়নের রেসপিরেটরি অর্গান বুকলাং, ককরোচের হচ্ছে ট্রাকিয়া, ট্যাডপোল, ফিশ এবং প্রনের হচ্ছে গিল, ফগের হচ্ছে স্কিন, লাংস এবং বুকাল ক্যাভিটি, অ্যাম্ফিবিয়ান্স, ম্যামেলস এবং বার্ডসের হচ্ছে লাং। এই সমস্তগুলো কিন্তু এদের রেসপিরেটরি অর্গান। তোমরা অবশ্যই কিন্তু এই যে আমাদের রেসপিরেটরি অর্গানের যে ছক, সেটা কিন্তু অবশ্যই তোমরা একটু মেমোরাইজ করে নেবে।
তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটি আছে, থাং তা মার্শাল আর্ট ফর্ম ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অর্থাৎ থাং তা বলে যে একটা মার্শাল আর্ট ফর্ম আছে, সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, থাং তা মার্শাল আর্ট ফর্ম ভারতবর্ষের যে রাজ্যের সাথে সম্পর্কিত সেটি হয়ে যাবে মণিপুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ থাং তা মার্শাল আর্ট ফর্ম একটা মণিপুরের উল্লেখযোগ্য মার্শাল আর্ট ফর্ম, এবং মণিপুরের যে রাজধানী সেটি হচ্ছে, তোমরা অবশ্যই মণিপুরের যে ক্যাপিটাল সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাও। এবং মণিপুরের যে প্রেজেন্ট চিফ মিনিস্টার তিনি হলেন এন বীরেন সিং। এন বীরেন সিং হলেন মণিপুরের প্রেজেন্ট চিফ মিনিস্টার। এবং মণিপুরের যে গভর্নর, মণিপুরের গভর্নরের নামটাও কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করো। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেনটি আছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তো এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার্স অবস্থিত নিউ দিল্লিতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এর হেডকোয়ার্টার্স নিউ দিল্লিতে অবস্থিত। এবং ইন্ডিয়ান যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেটা এস্টাবলিশড হয়েছিল 1875 1875 খ্রিস্টাব্দে, এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এবং এর যে প্রেজেন্ট ডাইরেক্টর জেনারেল তিনি হলেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। মৃত্যুঞ্জয় মহাপাত্র হলেন প্রেজেন্ট ডাইরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। নেক্সট কোশ্চেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই সেটার প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935, অর্থাৎ 1935 সালের 1 এপ্রিল এটা এস্টাবলিশড হয়েছিল। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং এর যে ন্যাশনালাইজেশন হয়েছিল, অর্থাৎ এর যে ন্যাশনালাইজেশন হয়েছিল সেটা কিন্তু হয়েছিল 1 জানুয়ারি 1949, 1949 সালে এর ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ কিন্তু হয়েছিল। এবং এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর যে প্রথম হেডকোয়ার্টার ছিল, যে যখন 1935-এ এস্টাবলিশড হয়েছিল তখন এর যে হেডকোয়ার্টার ছিল সেটা কলকাতা ছিল, এবং কলকাতাতেই এটা এস্টাবলিশড হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ তার ঠিক 2 বছর পর, অর্থাৎ 1937 সালে এর হেডকোয়ার্টার্সটা কিন্তু পার্মানেন্টলি মুম্বাইয়ে শিফট হয়ে গিয়েছিল। পার্মানেন্টলি মুম্বাই কিন্তু শিফট হয়ে যায়। নেক্সট কোশ্চেন, 96তম তানসেন সঙ্গীত সমারোহ কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এক্ষেত্রে সর্বদাই কিন্তু মনে রাখবে, এই যে তানসেন সম্মান যেটা দেওয়া হয় বা তানসেন সম্মান যেটা সঙ্গীতে অবদানের জন্য দেওয়া হয়, এটা কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যের তরফ থেকে দেওয়া হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্য সরকারই কিন্তু প্রত্যেক বছরই সঙ্গীতের জন্য তানসেন সম্মান অনুষ্ঠিত করে, এবং তানসেন সঙ্গীত সমারোহ প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় মহারাষ্ট্রে। এবং এটা যেটা 2020 সালে হলো সেটা হচ্ছে 96তম। নেক্সট কোশ্চেন, সম্প্রতি রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে রিসেন্টলি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কিন্তু পরিবর্তিত হলো, এবং তার যে নতুন চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি হলেন অপশন সি, সুনীত শর্মা। অর্থাৎ বর্তমানে কিন্তু রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও পদে রয়েছেন সুনীত শর্মা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন কাকে উপনির্বাচন কমিশনার পদে নিযুক্ত করেছেন? তাহলে সম্প্রতি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একজন নতুন ব্যক্তিকে উপনির্বাচন কমিশনার পদে নিযুক্ত করেছেন, তিনি হলেন অপশন বি, উমেশ সিনহা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সম্প্রতি কিন্তু উমেশ সিনহাকেই ভারতীয় নির্বাচন কমিশন উপনির্বাচন কমিশনার পদে নিযুক্ত করলেন। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, বর্তমানে ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার রয়েছেন সুনীল আরোরা, এবং যে আরও দুজন ইলেকশন কমিশনার রয়েছেন তারা হলেন সুশীল চন্দ্র এবং রাজীব কুমার। সুশীল চন্দ্র এবং রাজীব কুমার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে সেলের নতুন সিইও পদে নিযুক্ত হলেন? অর্থাৎ সম্প্রতি কে সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি সেলের নতুন সিইও পদে নিযুক্ত হলেন অপশন ডি, সোমা মণ্ডল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোমা মণ্ডল কিন্তু সম্প্রতি সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এর সিইও পদে নিযুক্ত হলেন। এবং এই যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়েছিল 1954 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে, এবং এর যে প্রেজেন্ট সিইও হলেন তিনি হলেন সোমা মণ্ডল। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার আয়োজন করবে?
তাহলে যে রাজ্যটি 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ IFFI এর আয়োজন করবে সেই রাজ্যটি হয়ে যাবে অপশন সি গোয়া। অর্থাৎ সম্প্রতি কিন্তু গোয়ায় 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়ার আয়োজন করতে চলেছে। তোমরা এক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ IFFI যেটা সর্বপ্রথম হয়েছিল, সেই সর্বপ্রথম এটি হয়েছিল 1952 সালে, এবং সর্বপ্রথম যেটি হয়েছিল সেটি হয়েছিল কিন্তু মুম্বাইয়ে। ঠিক আছে, এবং যেটা এই রিসেন্টলি হবে সেটা 51তম, এবং এটি হতে চলেছে গোয়াতে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ব্রেল ডে কবে পালন করা হয়? তাহলে ওয়ার্ল্ড ব্রেল ডে আমরা প্রত্যেক বছর কবে পালন করি? তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ওয়ার্ল্ড ব্রেল ডে আমরা প্রত্যেক বছর পালন করে থাকি অপশন ডি 4ঠা জুলাই। অর্থাৎ প্রত্যেক বছর 4ঠা জুলাই কিন্তু আমরা ওয়ার্ল্ড ব্রেল ডে হিসেবে পালন করে থাকি। ব্রেল হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কিন্তু যারা দৃষ্টিহীন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর যে ফাউন্ডার লুইস ব্রেল, সেই লুইস ব্রেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছরেই কিন্তু আমরা 4ঠা জুলাই এই ওয়ার্ল্ড ব্রেল ডেটা পালন করে থাকি। নেক্সট কোশ্চেন, ব্লুমবার্গ বিলিয়নারিজ ইন্ডেক্স 2021 নে মুকেশ আম্বানি কততম স্থানে রয়েছেন? অর্থাৎ সম্প্রতি যে ব্লুমবার্গ বিলিয়নারি ইন্ডেক্স 2021 প্রকাশিত হলো, তাতে মুকেশ আম্বানির পজিশন কত? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নারি ইন্ডেক্স 2021-এ মুকেশ আম্বানি কিন্তু 12 নম্বর স্থানে রয়েছেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ অ্যাট প্রেজেন্ট মুকেশ আম্বানির কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক হলো 12। নেক্সট কোশ্চেন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? অর্থাৎ হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কার্বলিক অ্যাসিড? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কার্বলিক অ্যাসিড যেটা রয়েছে তার যে রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম সেটি হয়ে যাবে ফেনল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কার্বলিক অ্যাসিড কিন্তু ফেনল নামে পরিচিত, অর্থাৎ এটাকে কেমিক্যালি ল্যাঙ্গুয়েজে ফেনল কিন্তু বলা হয়। তোমরা এটা অবশ্যই কিন্তু মনে রাখবে যে কার্বলিক অ্যাসিড সেটা কিন্তু ফেনল নামে পরিচিত। এবং এই যে ইথানলের যে প্রচলিত নেম সেটা তোমরা প্রত্যেকেই কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তো আজকে যে মক টেস্টের আমরা শেষ কোশ্চেনে হাজির হয়ে গেছি, সেটি হলো কোন রোগ প্রতিরোধের জন্য BCG টিকা ব্যবহার করা হয়? কলেরা, যক্ষ্মা, টিভি নাকি টাইফয়েড? তাহলে এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইলো। তোমরা প্রত্যেকেই যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে তারা কিন্তু প্রত্যেকেই এই কোশ্চেনটির অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করো যে কোন রোগ প্রতিরোধের জন্য কিন্তু আমরা BCG ভ্যাকসিন বা BCG টিকা সেটা ব্যবহার করে থাকি। তাহলে আজকের মক টেস্ট আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং প্রত্যেক দিন কিন্তু আমাদের এই মক টেস্ট সিরিজটা কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখা হবে আবার পরের দিন। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।